তোমাদের সকলকে স্বাগত জানাই রিঞ্জবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 5-এর জলের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করছি। আগের পর্বগুলোতে জল নিয়ে আলোচনা করেছি, যেহেতু এই অংশটা বড় তাই আজকে এই লাস্ট অংশটা নিয়ে আলোচনা করব এবং আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এটা হলো তোমাদের বইতে পেজ 178-এ একটা ছক আছে, সেই ছকটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখো এই ছকটাই বলেছে প্রথমে দেহের ওজন বলে দিয়েছে, যেটা কেজিতে বার করতে হবে, পেজিতে লিখতে হবে। দৈনিক জলের চাহিদা লিটারে লিখতে হবে এবং কত গ্লাস জল খাওয়া প্রয়োজন সেইটা লিখতে হবে। এবার বলে দিই, গ্লাস যেহেতু এক একটা গ্লাসে এক একটা জল ধরে, সেই জন্য এখানে বলে দিয়েছে যে মোটামুটি এখানে যে গ্লাসটার কথা বলা হয়েছে সেই গ্লাসে 200 ml জল ধরে। এবার আসবো, দেহের ওজন যদি 20 হয়, প্রতি কেজিতে জল প্রয়োজন হলো 50 মিলিলিটার। ঠিক আছে, তাহলে প্রতি কেজিতে জল লাগছে 50 মিলিলিটার। 20 লিটারের জল লাগছে, 20 × 50 মানে হলো 1000 ml, মানে হলো 1 লিটার। ঠিক আছে, তাহলে এই 1000 ml জল সারাদিনে টোটাল প্রয়োজন। কত গ্লাস জল খাবে তুমি? 1000কে এই 200 দিয়ে ভাগ করে দাও, 1000 / 200, 5 গ্লাস। ঠিক আছে, তারপর হলো দেহের ওজন ধরো 20, তাহলে দেহের ওজন ধরো 30, তাহলে 30 × 50 তাহলে হলো 1500 ml। ml মানে হলো মিলিলিটার, এটা হলো 1.5 লিটার। আমি লিটারে বার করছি যেহেতু এখানে লিটারে বলেছে। আর তাহলে দৈনিক কত গ্লাস জল খেতে হবে? এই যে 200 মিলিলিটার জল ধরে সেই গ্লাসে কত গ্লাস জল খেতে হবে সেটা হলো 1500, এই যে 1500 ml এর 1500 / 200 মানে হলো ধরো 7.5 গ্লাস মতো জল খেতে হবে। ঠিক আছে, তারপর হলো ধরো ওজন হলো 40, তাহলে 40 × 50 মানে হলো 2000 ml। 2 লিটারের কথা বলা হচ্ছে, এখানে 2000কে ভাগ করতে হবে 200 দিয়ে, তাহলে 10 গ্লাস জল খাওয়া প্রয়োজন। যদি দেহের ওজন হয় 50 মানে হলো 50 × 50 মানে হলো 2500 ml, মানে হলো 2.5 লিটার। ঠিক আছে, তাহলে এটা হলো 2500 / 200, এরকম 12.5 গ্লাস মতো হচ্ছে। আর তারপর হলো যদি 70 কেজি ওজন হয় 50 করে, মানে হলো 3500 ml, মানে হলো 3.5 লিটার। 3500কে ভাগ করতে হবে 200 দিয়ে, 17.5 গ্লাস। ঠিক আছে, এইভাবে তোমাদের যে কোনো একটা ওজন দিতে পারে। এগুলো তো একদম এরকমভাবে দিয়েছে, তোমাদের 62, 65, 85 এরকম যা হোক দিতে পারে। সেই কেজি ওজনে কত জল লাগবে এটা হিসাব করতে হবে। তারপর হলো আমাদের শরীরে এই যে জল এত কাজে লাগছে, কেন? জলই আছে, রক্তের যে প্রধান অংশ সেটাও জল। কেন? সেটার কারণ হলো জলের এই ধর্মগুলো। প্রথম যে ধর্ম সেটা হলো ঘরের তাপমাত্রায় এটা তরল থাকে। সেই কারণে আমাদের যে প্রত্যেকটা কোষের ভিতরে যে কাজ হচ্ছে, যে বিপাক ক্রিয়া হচ্ছে, সেই বিপাক ক্রিয়াগুলো ওই তরলের মধ্যে দ্রবীভূত হয়ে গিয়ে হচ্ছে। সেই কারণে ঘরের তাপমাত্রা এটা তরল থাকে, খুব সহজে এটা বরফ হচ্ছে না বা অন্য কিছুতে পরিবর্তিত হয়ে যাচ্ছে না। সেই কারণে এটা রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের শরীরের ভিতরে যে জৈব রাসায়নিক বিক্রিয়া সেগুলো হতে সাহায্য করছে। তারপর দ্বিতীয় হলো জলকে গরম করতে প্রচুর তাপ প্রয়োজন। এই যে বৈশিষ্ট্য, এইটার জন্যই কিন্তু যারা আকারে একটু বড় জীব তাদের শরীরে তাপমাত্রার বদল হয় না। পরিবেশের তাপমাত্রা বদলাতে পারে কিন্তু শরীরের ভিতরের যে তাপমাত্রা সেটা বদলায় না। কারণে পরিবেশের তাপমাত্রা বদলে গেলেও যাদের আকৃতি একটু বড়, সেই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু সহজে বদলাচ্ছে না। তারপরে হলো জলকে বাষ্প করতেও প্রচুর তাপ লাগে। সেই কারণে আমরা যখন ঘামি, ঘামটা বার হয়, ঘামটা আমাদের ত্বকের ওই জায়গা থেকে লীন তাপ নিয়ে বাষ্পে পরিণত হয়ে যায়, তখন অনেকখানি তাপ নিয়ে কিন্তু ওরা বেরিয়ে যায়। তার ফলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু এই যে ঘামের মধ্যে অনেকটা অংশ জল আছে, তাহলে এক্ষেত্রে জলের এই ধর্মটা কাজে লাগছে। আর চতুর্থ হলো একটু ভালো দ্রাবক। সেই কারণেই শরীরের এক জায়গা থেকে অন্য জায়গাতে এই যে জলের মাধ্যমে বিভিন্ন বস্তুর যে পরিবহন সেগুলো সম্ভব। উদ্ভিদের ক্ষেত্রেও তাই, প্রাণীদের ক্ষেত্রেও তাই। আর লাস্ট হলো জলের কোনো রং নেই। জলের কোনো রং না থাকার কারণে সমুদ্রের ধরো একটা নির্দিষ্ট তল অবধি যে সূর্যালোক পৌঁছচ্ছে, সেই অংশে যে সালোক সংশ্লেষ হচ্ছে,
শৈবাল জন্মাচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন রয়েছে, সেই সমস্তগুলোকে অন্যান্য প্রাণীরা, বড় বড় প্রাণীরা, হাঙর, তিমি মাছ, এই সমস্তগুলো খেয়ে ওরা বেঁচে আছে। তাহলে এই যে কাজ, এই যে মানে জলের নিচে যে অংশে সালোক সংশ্লেষ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই জলের রং নেই বলে। জলের কোনো যদি রং থাকতো তাহলে সেই অংশে সূর্যালোক পৌঁছাতোই না। তাহলে জলের এই যে ধর্মগুলোর জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে নানা রকম সুবিধা পাচ্ছি। এখন আলোচনা করব খাদ্য তৈরিতে ও জল ও আলোর ভূমিকা। উদ্ভিদ যে খাদ্য তৈরি করে নিজের শরীরে, সেই কথা বলা হচ্ছে এখানে। উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে সেটা হলো সালোক সংশ্লেষ, এবং যে জাতীয় খাদ্য উৎপন্ন হচ্ছে সেটা হলো গ্লুকোজ উৎপন্ন হচ্ছে বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হচ্ছে। দেখো আমি গোটা রিয়াকশান, যেটা তোমাদের বইতে পুরোটা কথায় লেখা আছে, সেটা আমি এরকমভাবে ছোটোভাবে রিয়াকশানের মাধ্যমে বুঝিয়েছি যে জল, তার সাথে সূর্যালোক, ক্লোরোফিল এবং কার্বন ডাইঅক্সাইড, এই চারটে জিনিস লাগছে, সেখান থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য, জল এবং অক্সিজেন। তাহলে এই যে সালোক সংশ্লেষ ঘটতে অবশ্যইভাবে জল লাগছে, তার সাথে কার্বন ডাইঅক্সাইডও লাগছে, ক্লোরোফিল লাগছে আর সূর্যালোক লাগছে। এবার প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করব। জল, এই যে জল, এটা উদ্ভিদ কোথা থেকে নেয়? যে উদ্ভিদগুলো স্থলজ, স্থলে হয়, সে তারা মূলের মাধ্যমে গ্রহণ করছে মাটি থেকে। এবার অনেক রকম উদ্ভিদ হয় যেগুলো একটা উদ্ভিদ অন্য উদ্ভিদের ওপর জন্মায়, যেমন অর্কিড জাতীয়। এরা কি করে, এরা বায়বীয় মূল আছে, সেখান থেকে বায়ু থেকে যে মানে বাষ্প সেটা টেনে নিচ্ছে। এছাড়াও যে সমস্ত উদ্ভিদগুলো ধরো জলে আছে, যেমন ধরো কচুরিপানা বা এই সমস্তগুলো, তাহলে তার সেই গাছের যে অংশটা জলেতে ডুবে আছে সেইখান থেকেও জল সংগ্রহ করছে। বেশিরভাগ ক্ষেত্রে অস্থানিক মূল থাকে, সেটার মাধ্যমেই সেটা গ্রহণ করছে, জল গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে জল কোথা থেকে গ্রহণ করছে? স্থলজ মূলের ক্ষেত্রে, স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে একরকম, জলজ উদ্ভিদের ক্ষেত্রে একরকম, সেটা বলে দিলাম। ঠিক আছে, এরপর আসি হলো সূর্যালোক। সূর্যালোক গ্রহণ করছে সূর্য যখন, মানে সূর্যের যে আলোক, সেখান থেকে একরকম শক্তি কণা আছে, সেটা হলো ফোটন কণা। সেই সূর্যালোক থেকে পায় হলো ফোটন কণা। সেই ফোটন কণা উদ্ভিদ নিজের শরীরে ধরে নিতে পারে। এবার কোথায় সেটা গ্রহণ করে? সেটা ক্লোরোফিলের মাধ্যমে গ্রহণ করে। ক্লোরোফিল মানে কি? উদ্ভিদের সবুজ অংশে থাকে হলো ক্লোরোফিল। এটা হলো একরকম প্লাস্টিড। উদ্ভিদের শরীরে থাকে হলো প্লাস্টিড, এটা হলো একরকম প্লাস্টিড। তাহলে এই ক্লোরোফিলের ভিতরে এই যে সূর্যালোক থেকে নিচ্ছে যে ফোটন কণা, সেই ফোটন কণাকে ও নিজের শরীরে ধরে নিতে পারে এবং সেখান থেকে খাদ্য তৈরি করছে। আর লাস্ট হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড ওরা পত্ররন্ধ্রের মাধ্যমে, পাতায় যে রন্ধ্র আছে, ছিদ্র আছে, সেগুলোর মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নিচ্ছে। প্রধানত আমরা প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেইটাই ওরা টেনে নিচ্ছে। তাহলে এই চারটে জিনিস লাগছে, সেখান থেকে তৈরি করছে গ্লুকোজ। গ্লুকোজ তৈরি করছে, জল উৎপন্ন করছে এবং অক্সিজেন উৎপন্ন করছে। এই অক্সিজেনটাই আবার আমরা ব্যবহার করছি প্রাণীরা। তাহলে এখানে জল এবং আলোর ভূমিকা কি? জলের সাহায্যে জল নিচ্ছে বলেই গোটা মানে বিক্রিয়াটা হচ্ছে, আবার একইভাবে আলোর জন্য এই বিক্রিয়াটা হচ্ছে। আলো যদি না থাকতো তাহলে সূর্য থেকে যে শক্তি কণা, ফোটন কণা, সেটা ওরা গ্রহণ করতে পারতো না এবং সেখান থেকে এই গ্লুকোজ বা শর্করা উৎপন্ন হতো না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জল এবং সূর্যালোক এই দুটোরই প্রয়োজন একটা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে। সেই জন্য তুমি যদি একটা উদ্ভিদকে অন্ধকার ঘরে রেখে দাও, তুমি জল দিলে, সব কিছু দিচ্ছ, শুধুমাত্র সূর্যালোক নেই, সেই উদ্ভিদ কিন্তু কিছুদিন ওইভাবে রেখে দিলে মারা যাবে। আবার একইভাবে একটা উদ্ভিদকে সূর্যালোকে রেখেছো কিন্তু তুমি একদম জল দিচ্ছ না, সেই উদ্ভিদও মারা যাবে। ঠিক তার মানে কি হচ্ছে যে জল এবং আলো এই দুটোরই ভূমিকা আছে হলো সালোক সংশ্লেষের ক্ষেত্রে। এই দুটো অবশ্যইভাবে লাগবে। উদ্ভিদের সবুজ অংশে আছে হলো ক্লোরোফিল। এবার বলে দিই, উদ্ভিদের ক্ষেত্রে পাতাকে গাছের রান্নাঘর বলে। অনেক সময় এটাকে এখান থেকে প্রশ্ন আসে, গাছের যে সবুজ পাতা সেটাকে বলে হলো উদ্ভিদের রান্নাঘর। কেন বলে? অনেক সময় প্রশ্ন আসে। রান্নাঘরে কি হয়? রান্না মানে খাদ্য তৈরি হয়, খাবার বানানো হয়। ঠিক তেমনি উদ্ভিদরাও কি করে, এই ক্লোরোফিলের ভিতরেই এই যে জল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্তগুলো দিয়ে একটা বিক্রিয়া ঘটে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং তার ফলে সেখান থেকে তৈরি হয় হলো গ্লুকোজ। যেই গ্লুকোজটা ওরা শক্তি হিসাবে ব্যবহার করছে। এবার তুমি বলবে কিসে ব্যবহার করছে ওরাও তো স্বাভাবিকভাবে যে মানে যে শরীরের ভিতরে যে খাদ্য চারিদিকে ছড়িয়ে দেওয়া, তারপর শ্বাসকার্য, তারপর ধরো বাষ্পমোচন,
পুরো ওদের বৃদ্ধিতে এই সমস্ত কাজে এই গ্লুকোজ খরচ করছে। এবার বাকি যে গ্লুকোজটা ওরা সেটা কি করে, ওরা ওদের শরীরেই জমা করে, যেটা আমরা খাদ্যরূপে আবার গ্রহণ করি। যেমন ধরো অতিরিক্ত গ্লুকোজ আলু কি করে, আলু গাছ আলুর মধ্যে স্টোর করছে, তোমার গাজরের মধ্যে স্টোর করছে, এইভাবে চলতে থাকছে। তাহলে বুঝতেই পারছো যে গাছের সবুজ অংশকে কেন রান্নাঘর বলে, কারণ সবুজ অংশে ক্লোরোফিল অনেক বেশি থাকবে, তার ফলে অনেক বেশি বেশি খাদ্য তৈরি হচ্ছে, খাদ্য উৎপন্ন হচ্ছে, যেটা তার ফলে ওরা সেই নিজেদের শরীরে উৎপন্ন খাদ্য নিজেরাই ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও জল, সূর্যালো, কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা আছে। এই যে 4টে উপাদানের মধ্যে কোনো একটা বাদ গেলেও কিন্তু এই বিক্রিয়াটা হবে না। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ।